চা দোকানদার বাবুল হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা। মিরপুর শাহ আলী থানার ৫ পুলিশকে বিভাগীয় শাস্তির সুপারিশ। মালয়েশিয়া ও কাতারে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানোর পরামর্শ বায়রার। পর্যবেক্ষকরা বলছেন, পদ্ধতি যাই হোক, উপযুক্ত মজুরি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। মিয়ানমার ও ভারত থেকে দেদারসে ঢুকছে মাদক, ধ্বংস হচ্ছে যুব সমাজ। জাতিসংঘের শুনানিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ। বঙ্গবন্ধু সেতুর ২ সংযোগ সড়ক যেন মৃত্যু ফাঁদ। ৫ বছরের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। পুলিশি নজরদারিতে নির্দিষ্ট বিরতিতে গাড়ি ছাড়ার সিদ্ধান্ত। এবং টানা কুয়াশায় এবার সময় মতো মুকুল আসেনি রাজশাহীর আমবাগানে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, নিয়মিত কীটনাশক দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। রাজধানীর শাহ আলী থানা যেন এক আতঙ্কের নাম। হেনস্থার ভয়ে কেউই সেবা নিতে যান না সেখানে। চাঁদাবাজি, হয়রানি, পুলিশের সোর্সের নামে নাজেহাল সহ থানার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নিরাপত্তা দেয়াই যাদের প্রধান দায়িত্ব, সেই পুলিশের অত্যাচারে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেলেও ক্যামেরা সরাতেই জানা গেল অভিযোগের ফিরিস্তি। সম্প্রতি চাঁদা না দেয়ায় চা দোকানি বাবুলের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে এই থানার পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় মারা যান বাবুল। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত বুধবার রাতে মিরপুরের গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারলে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা গেলে শাহ আলী থানার বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকাবাসীর মধ্যে। একটা ভালো লোক যদি ধরে ওরা ধরে নেয় যে যেহেতু দিতে হবে না, এলে ধরে এটা মাদক মামলা দিব, মামলা দিন, হিরোইন মামলা দিন। দেখা গেছে ভালো লোকের এলাকায় নির্যাতিত বেশি হয়, পরবর্তী এলাকায় যারা অপরাধী তারা নির্যাতিত হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটা যে পর্যন্ত থাকে বাউন্ডারির ভিতরে ওই পর্যন্তই সব ঘুমায় থাকে। তবে শাহ আলী থানার অধীনে অন্য সব এলাকায় পুলিশের সেবা আর নিরাপত্তার প্রশ্নে নীরবতা পালন করাই নিরাপদ বলে মনে করেন এখানকার বাসিন্দারা। তবে ক্যামেরা সরাতেই অভিযোগের ফিরিস্তি যেন শেষ হয় না। অহরহ পাওয়া যায় পুলিশের হয়রানির শিকার ব্যক্তিদেরও। একদিন আমি কইছি আপনি বাজারে রাখা দেন, আমি বাসায় যাইগা আপনার লাগে নিত্য আপনি একটু কোন কাহিনী করেন। আপনি তো কালকে আমার দোকান থেকে সিঙ্গারা খাইছেন, তো তাইলে এখন আমাকে চা খাইতে কিছু দিয়ে যা। একজন ধরছে, ওর কাছে কিছু পায় না, ওর কাছে 4টা বাবা দিয়া গেছে কি বাবার ব্যবসা করো, টাকাতে 50 টাকা বাধ্য দিতে হবে। যে ছেলেটা আমার সাথে বাজার করে আনবে এই ছেলেটা বলতেছে জোর বলতেছে একে স্যার 10টা দিয়ে চালান করে দেন, কিছু আসবে। আর ওদের সোর্স আছে, এই সোর্সেরা যদি রাত্রে 12টা 1টার সময় ফোন না দেয় এরা সাথে সাথে। এদিকে নিহত চা দোকানি বাবুলের পরিবার একমাত্র আয়ের লোকটিকে হারিয়ে আবারও পথে নেমেছেন রুটি রোজগারের খোঁজে। ছোট মেয়ে লাবণী অনিশ্চিত জেনেও বাবার ইচ্ছা পূরণ করতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মঙ্গলবার। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চা দোকানি বাবুলের পরিবার স্বস্তির বদলে আছেন আতঙ্কে। আমার বাবাকে যখন দুপুরবেলা থ্রেট দেওয়া হয়, ঘটনা হয় রাত্র 9:30টায়, তাহলে এখানে তো নিরাপত্তা আমার বাবার ছিল না। এখন আমার বাবা চলে গেছে, আমরা প্রতিবাদ করতেছি বিচারের জন্য, এখন তো আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব অভিযোগের বিষয়ে শাহ আলী থানায় যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে কথা বললে এসব অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে আসতে অস্বীকৃতি জানান থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা। নাজেহাল বা হেনস্থা করছে রাস্তাঘাটে অথবা পয়সা তুলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কোথায় কোথায় পয়সা তুলছে? আমার থানায় এরকম কোনো ইয়ে আছে আপনার থাকলে বলেন। আমার তো জানা মতো এই ধরনের কোনো রেকর্ড আমাদের কাছে নাই। এমনকি শাহ আলী থানার বিষয়ে মিরপুর জোনের ডিসি অফিসে দুদিন গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে চা দোকানি বাবুল মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার 5 ওসি সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মিরপুর জোনের গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আহমদ খান মিরপুর জোনের উপকমিশনারের কাছে এ প্রতিবেদন জমা দেন। এর আগে পুলিশের উপস্থিতিতে চা দোকানি বাবুলকে মারধর ও অগ্নিদগ্ধ করার ঘটনায় প্রথমে শাহ আলী থানার 3 উপপরিদর্শক, 1 সহকারী উপপরিদর্শক ও 1 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। পরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়। এই ঘটনায় গঠিত 2টি কমিটির মধ্যে ডিএমপির শৃঙ্খলা বিভাগের উপকমিশনারের নেতৃত্বে গঠন করা কমিটির প্রতিবেদন আগেই জমা দেওয়া হয়েছিল।
দুটি প্রতিবেদনেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভেতরে করে আনা স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ বিষয়ে বিমানবন্দরে ব্রিফ করছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া। সরাসরি যাচ্ছে সেখানে। থাকে তাহলে সে আমাদের নিকট যেন ঘোষণা দেয় অথবা ঘোষণা পর্বে ঘোষণা দেয়, কিন্তু সে কোনোভাবে তার নিকট কোনো গোল্ড আছে এটা স্বীকার করেনি। অবশেষে আমরা যেহেতু আইনি প্রসিডিউর অনুযায়ী তাকে গোল্ড শনাক্ত করতে হলে এক্সরে করতে হয়, তাই আমরা তোরা একটা ক্লিনিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে এক্সরে করি এবং সে এক্সরে রিপোর্টটা হলো এটা। সে এক্সরেতে দেখাচ্ছে এখানে তার পেটের নিম্নাংশে 3টে ফুটি দেখা যাচ্ছে এবং এটাই গোল্ড। তাকে এক্সরে টেবিলে শোয়ানোর পরেও এক্সরে করার আগে আমরা জিজ্ঞাসাবাদ করি যে তোমার নিকট গোল্ড আছে কিনা স্বীকার করো, এখনো স্বীকার করো। সে তখনও অস্বীকার করে এবং সে তখনও বলে না আমার কাছে কোনো গোল্ড নেই। তারপর এক্সরে করার পরে তাকে জিজ্ঞাসা করে একটা রিপোর্ট দেখানোর পরে এটা একটা রিপোর্ট দেখানোর পরে আছে পেটে এবং এখানে গোল্ড বার আছে। আর সে যাতে সন্ধ্যা 6টায় বেজিং কুয়ালালামপুর থেকে ঢাকা 0187 এই ফ্লাইটে ঢাকায় আসে। দর্শক, বিমানবন্দরে ব্রিফ করছিলেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া। তিনি জানাচ্ছিলেন এক ব্যক্তিকে তারা আটক করেছেন, পেটের ভেতর করে তিনি স্বর্ণ নিয়ে এসেছেন, সেই ব্যাপারে জানাচ্ছিলেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের এই কর্মকর্তা। অন্যান্য খবরে যাচ্ছি। সম্প্রতি বিভিন্ন অপরাধের কারণে এক শ্রেণীর পুলিশ সদস্যদের নিয়ে যখন দেশ জুড়ে সমালোচনার ঝড়, ঠিক তখন রাজধানীর 5 থানার ওসিকে অদল বদল করা হলো। যদিও কর্মকর্তারা বলছেন এটি নিয়মিত রদবদলের অংশ, তবে বিশ্লেষকদের মতে নিয়মিত বদলের অংশ দাবি করা হলেও এটি নেতিবাচক প্রভাব কাটানোরই চেষ্টা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের মধ্য দিয়ে পুলিশের আইন লঙ্ঘনের ঘটনার শুরু। এরপর সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্রকে পেটানো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হয়রানি, চা দোকানি বাবুল হত্যা এবং সবশেষ কল্যাণপুরে রিকশা চালকের পায়ে গুলি করা সহ এর আগে পরে পুলিশের হাতে বেশ কটি অপরাধের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় 2 পরিদর্শক সহ 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ অবস্থায় সোমবার রাজধানীর 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদল করে ডিএমপি। এদের মধ্যে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ শাহিন আলমকে রূপনগর থানায়, আনিসুর রহমানকে যাত্রাবাড়ি থানায়, আনোয়ার হোসেনকে শাহ আলী থানায় এবং বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম মোল্লাকে শাহজাহানপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে। এছাড়া উত্তরখান থানার ওসি ইউনুস আলী, রূপনগর থানার ওসি রেজাউল হাসান, শাহজাহানপুর থানার ওসি মেহেদি হাসান ও যাত্রাবাড়ি থানার ওসি অবনী শঙ্করকে ডিবিতে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার কাজের সুবিধার্থে এবং তার কাজ আরো বেশি গতিশীল করার জন্য এটা নিয়মিতই বিভিন্ন থানায় বা বিভিন্ন লেভেলের কর্মকর্তাদের বদলি করে থাকে। এটা আমাদের রুটিন ওয়ার্ক। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতেই এই রদবদল বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। তাদের মতে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের মনে পুলিশের প্রতি আস্থা তৈরি করতে হলে শুধু বদলি নয়, পুলিশের সংস্কার জরুরি। রুটিন ওয়ার্ক আমরা বলছি ঠিকই, কিন্তু পুলিশ তো এই ঘটনার প্রেক্ষিতেই এটা করেছে। এটা এক ধরনের সাময়িক মেজার নেওয়া এবং মানুষকে হয়তো পুলিশ যে অ্যাক্টিভ এবং পুলিশের সদস্য যারা বিপদগামী হয়েছেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই পুলিশ দেখাতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি যে এটা দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব নয় এবং এর জন্য আমি বারবার বলছি যে পুলিশকে একেবারে ঢেলে সাজাতে হবে। তিনি আরো বলেন, একটি সভ্য রাষ্ট্রে নাগরিকদের কাছে পুলিশ কখনো আতঙ্ক হতে পারে না। নিজেদের জনগণের বন্ধু বলে যে দাবি করে পুলিশ, কাজের মাধ্যমেই তার প্রমাণ দেওয়ার তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যে পুলিশ সদস্যের সামাজিক দায়বদ্ধতা থাকবে না তাদের কোনো থানার ওসি করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। মঙ্গলবার দুপুরে রংপুরে কমিউনিটি পুলিশের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। জনগণকে আমরা এম্পাওয়ার করতে চাই, জনগণকে ক্ষমতাসীন করতে চাই। এই জন্য আমরা কমিউনিটি পুলিশ ব্যানারে যে আমরা ওপেন হাউস ডে করেছি। ওপেন ডে হাউসের মধ্যে আমরা কি করেন, থানার আগে এসে থানার ক্যাম্পাসে এসে জনগণ বলবে পুলিশের কি ব্যর্থতা, ওসির কি ব্যর্থতা, ওসির সামনে ওসিকে বলতে হবে আপনার এই ব্যর্থতা আছে। যে সমস্ত অফিসারদের গণমুখী মানসিকতা থাকবে না, সেবামুখী মানসিকতা থাকবে না, মানুষের সেবক হিসাবে কাজ করে মানসিকতা থাকবে না, তাদেরকে ফিল্ডে রাখা যাবে না।
প্রবাসের সময় আরও থাকছে, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, মোকাবিলায় প্রস্তুত আছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। একদিনের ব্যবধানে মালয়েশিয়া ও কাতারে প্রায় 20 লাখ শ্রমিক পাঠানোর সুখবর পেয়েছে বাংলাদেশ। রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার মতে সরকারিভাবে G2G+ পদ্ধতিতে লোক না পাঠিয়ে ব্যবসায়ীদের মাধ্যমে B2B পদ্ধতি হলে মালয়েশিয়ায় আরও বেশি লোক পাঠানো যেত। তবে অভিবাসন পর্যবেক্ষকরা মনে করেন, যেভাবেই লোক যাক না কেন, সরকার ও বাইরার পক্ষ থেকে তাদের কাজ ও মজুরি নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা নিশ্চিতে সরকার শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, এ মাসের মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর চুক্তি চূড়ান্ত হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বরাবরই কম মূল্যে দক্ষ শ্রমিক পাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশিদের চাহিদা অনেক বেশি। গত কয়েক বছর অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় এ চাহিদা কিছুটা কম থাকলেও মালয়েশিয়া 15 লাখ শ্রমিক নেয়ার ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বাড়ল। এর একদিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারও বাংলাদেশ থেকে আরও 3 লাখ শ্রমিক নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অভিবাসন পর্যবেক্ষক ও রিক্রুটিং এজেন্সিগুলোর মতে এটি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন আরও বাড়াতে বড় ভূমিকা রাখবে। যদিও বাইরা মনে করে সরকার টু সরকার পদ্ধতি না হয়ে সরাসরি B2B পদ্ধতিতে শ্রমিক পাঠানো হলে তা আরও ভালো হতো। ব্যবসায়ীরা বাইরার পক্ষ থেকে আমরা B2B পদ্ধতিতে চেয়েছিলাম। B2B পদ্ধতিতে হলে ব্যবসাটার লোকজন আরও বেশি বেশি করে লোক যাওয়া পসিবিলিটি ছিল। আউটসোর্সিং কোম্পানি না থাকাটাও একটা বিরাট পজিটিভ ব্যাপার, কারণ তারা লোক নিয়ে যেত, কাজ হয়তো নেই তারপরেও লোক নিয়ে যেত। মালয়েশিয়াগামী শ্রমিকদের প্রাথমিক মজুরি ধরা হয়েছে 900 রিঙ্গিত, আর কাতারের জন্য কমপক্ষে 900 রিয়াল। এদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে এবার কেউ হয়রানি হবে না বলে জানিয়েছে বাইরা। এক্ষেত্রে সরকারকে আরো স্বচ্ছ হবার পরামর্শ অভিবাসন পর্যবেক্ষকদের। বিভিন্ন মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস আসতে থাকে মন্ত্রণালয়ের উপরে যে আমার একে নাও, এই করো। এই ধরনের কাজগুলো যদি পরিহার করা যায় তাহলে অবশ্যই এটা সম্ভব। মালয়েশিয়ান শ্রমিক যারা আছে তারাও 900 রিঙ্গিত পাবে, বাংলাদেশ থেকে যে শ্রমিকটা যাবে সেও 900 রিঙ্গিতে পাবে। 900 স্ট্যান্ডার্ড এটা আমরা ধরছি না। অফিসিয়ালি যদি বলা থাকে 900 রিঙ্গিত দেব এবং ব্যাংকের মাধ্যমে টাকা দেব, পরবর্তীতে ব্যাংক কার্ড দিয়ে মালিক পক্ষ কিন্তু সে টাকা ওখান থেকে ওই 500 রিঙ্গিত মতো দিয়ে বাকিটা বের করে নেন। গতবারের মতন যদি লোক নেওয়া হয় অথচ কাজ দেয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু এটা আবার বিপদ বয়ে আনবে। আমাদের রিক্রুটিং এজেন্সির কেউ মিথ্যা কথা বলে এই লোক বিদেশে পাঠায় না, এটা আমি 100% সত্যি। আমরা সবসময় প্রস্তুত আছি, আমার ডাটাবেজ আছে, আমাদের অনলাইনে সিস্টেম আছে, সব কিছু আছে, বিওবিটি আছে। আমরা দিনে 5000 লোক পাঠাতে পারবো। চুক্তি কবে নাগাদ হতে পারে? আমার মনে হয় এই মাসে হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ফরেন রিজার্ভ আছে প্রায় 25 বিলিয়ন, যার মধ্যে 14 বিলিয়নেরই বেশি এসেছে প্রবাসীদের কাছ থেকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2865 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি সংশোধিত এবং 5টি নতুন প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ ও নেত্রকোনায় আন্তজেলা সীমান্ত সড়ক নির্মাণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, পাবনার মোবারকপুরে তেল গ্যাস অনুসন্ধান ও খনন প্রকল্প এবং নরসিংদীর বিসিক শিল্পনগরী সম্প্রসারণ। এর মধ্যে 1536 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, বাকি 1329 কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক সাহায্য। গত 5 বছরে বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটেছে 842টি। এতে ঝরেছে প্রায় 300 প্রাণ, গুরুতর আহতের সংখ্যা 1000। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেবেই মিলছে এমন তথ্য। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি বলে মত বিশেষজ্ঞদের। শীত মৌসুমে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট বিরতিতে সেতুর ওপর গাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বঙ্গবন্ধু সেতু এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই সেতুর দুপাশে রয়েছে প্রায় 40 কিলোমিটার সংযোগ সড়ক। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে এই সংযোগ সড়কে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেব বলছে 2010 থেকে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত এ পথে দুর্ঘটনার সংখ্যা 842টি। এতে মানুষ মরেছে 275 জন, গুরুতর আহত প্রায় 1000। বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়কে গতিসীমা নির্ধারণ করা রয়েছে সর্বোচ্চ 80 কিলোমিটার। আমাদের গাড়িটি 80 কিলোমিটার গতিতেই ছুটছে, কিন্তু আমরা দেখছি প্রায় সব যানবাহনই আমাদের গাড়িকে ওভারটেক করছে। অর্থাৎ 80 কিলোর অনেক বেশি গতিতে এই সড়কে যানবাহন চলাচল করে, আর সে কারণেই ঘটে দুর্ঘটনা। কেউই 100-র নিচে এখানে গাড়ি চালান না, এবং ওই 100 কিলোমিটারে বা 100 কিলোমিটার উপরে থাকতে থাকতেই এখানে ওভারটেক করে। অন্যান্য জায়গায় যতটুকু যানজটের সময়টা তার চলে যায়, সেটার ঘাটতিটা এখানেই মেটানোর জন্য সে এত দ্রুত গতিতে গাড়ি চালায়। শীতের সময় কুয়াশার কারণে এই সড়কের ঝুঁকি আরো বেড়ে যায়। কর্তৃপক্ষ বলছে চালকদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। অতিমাত্রায় ফগ যখন আমরা ডিটেক্ট করতে পারবো, তখন আমরা চিন্তা করছি যে আইদার 5 মিনিট পর বন্ধ, একটা করে গাড়ি ছাড়া অথবা বন্ধ করে রাখা। দ্রুত গতির রাস্তায় এই ধরনের স্টিল প্লেট দিয়ে সাধারণত গতি বলে না, গতিটা হবে ভেরিয়েবল। আজকে ঘন কুয়াশা, 80 কিলোমিটার কে বলবে, 20 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এ পথে পুলিশি নজরদারিও জোরদার করতে হবে। আমি চমৎকার একটা রাস্তা করলাম, এটার বদ হজম হবে আমাদের চালকদের, স্বাভাবিক। এই কারণেই কিন্তু উন্নত বিশ্বে কন্টিনিউয়াস কিন্তু মনিটরিং আছে। প্রতি মাসে 50, 60, 70 এরকম লেভেলে আমরা স্পিড গানের ব্যবহার করে মামলা দিয়ে থাকি। সড়ক ও পরিবহন সংশ্লিষ্টরা আরও বলছেন, এই সড়কের নরক পরিণতি ঠেকাতে স্থানীয় হাইওয়ে ও জেলা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব থেকে মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। ট্রাইব্যুনালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেশাগত অসদাচরণ ও এক মানবতাবিরোধী অপরাধীর পক্ষে জামিনের সুপারিশ করার দায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের জামিন করাতে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে। হান্নানের হয়ে বিচারপতির কাছে সুপারিশ করারও গুঞ্জন শোনা যায় ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের কাছ থেকে। এমন প্রেক্ষাপটে প্রসিকিউটর মোহাম্মদ আলীর দায়িত্বে থাকা মামলা ফেরত নিয়ে তাকে প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন প্রধান। যদিও অব্যাহতির কোনো কারণ উল্লেখ না করলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে ওই নোটিশে জানানো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মনে করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে মানবতাবিরোধী অপরাধের পক্ষে কাজ করা দুঃখজনক। এটা তো বলার অপেক্ষা রাখে না। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা এবং যারা প্রসিকিউটর, এদের ব্যাপারে খুব ভালোভাবে একজন কোঅর্ডিনেট করা দরকার। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। দেখা উচিত যে কর্তৃপক্ষ যারা আছেন আইন মন্ত্রণালয়, যে প্রতিটি আইনজীবী এফিসিয়েন্সি দেখা উচিত। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে এর আগেও পেশাগত অসদাচরণের অভিযোগ ছিল। অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ এখন সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল এই কথা বলেন। বর্তমান সরকার নির্বাচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরে একটি অনৈতিকভাবে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করা একটি সরকার এই দেশের জনগণের উপরে চেপে পড়ে, এবং এই সরকার নির্বাচিত সরকার নয়, তারপরেও আজকে দেশের জনগণের উপরে যে সমস্ত আইন কানুন এবং শাসন চাপিয়ে দিচ্ছে, তাতে দেশের জনগণের জীবন দুঃসহ। 25 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে সাভারে ব্র্যাক ব্যাংকের হেমায়তপুর শাখার উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশি বিদেশি সব প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু যেমন আলোর মুখ দেখেছে, ঠিক তেমনি সব ক্ষেত্রেই আসবে সাফল্য। দেশের খনিজ সম্পদের সম্ভাবনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই এদেশের সমুদ্র তলদেশ থেকে আরও খনিজ আহরণ করা হবে।
আমরা নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি। বাধা ছিল, কত রকম বাধা প্রতিবন্ধকতা ছিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমাদেরই বিদেশি বন্ধুরা এবং আমাদের দেশীয় সজ্জনেরা তাদের সাথে একসাথে মিলেমিশে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরে কিন্তু আমরা পদ্মা সেতু করছি। সমুদ্রের তলদেশে আমরা চিন্তা করছি যে খনিজ পদার্থ পাবো, গ্যাস পাবো, তেল পাবো, সেভাবে কিন্তু কাজও হচ্ছে, সেভাবে কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি 2021 সালে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে, 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে। প্রবাসী সময় আরও থাকছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 97 রানে হারিয়েছে ভারত। আসরের প্রথম দল হিসেবে ফাইনালে 3 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জিকা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, জিকা ভাইরাস মোকাবিলায় স্থল ও বিমানবন্দর সহ প্রয়োজনীয় ক্ষেত্রে সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার। স্থল বন্দরগুলোতে আমরা এই ব্যাপারে আমাদের মেডিকেল টিম কাজ করছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় আমাদের যে আগের যে ব্যবস্থাপনা ছিল কোনো আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্য, সেগুলো এখনো কার্যক্রম আছে। এর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়া, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবং আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, আমাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যন্ত সতর্ক আমরা আছি। আল্লাহর রহমে জিকা ভাইরাস এখানে আসার কোনো সম্ভাবনা নাই। আসলেও যদি আসেও কোনো কারণে এটি রোগমুক্ত করার কোনো ব্যবস্থা আমার আছে। চিহ্নিত হয় সমস্ত চিকিৎসা ব্যয় আমরাই তো করবো, তাকে সম্পূর্ণ নিরোগ করে বাসায় নিয়ে যাব, তারপর ফলো আপ করবো। এটা সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য মোহাম্মদ জুলহাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সকালে যাত্রাবাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর গুলিস্তান এলাকায় শিখর পরিবহনের একটি বাস জুলহাসকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। জুলহাসের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। যাত্রাবাড়ি বিভিন্ন 1 নম্বর গেটে থাকতো, বাসা থেকে বাড়িয়া মানে ডিউটি যাইতেছে আর কি। 2 বাসে 1 প্লেস চাপ দিছে, বলছে ব্লাড লাগবে। আমরা অনেক দূর করে ব্লাডের ব্যবস্থা করলাম। এখন খুবই খারাপ অবস্থায় আছে না এটা শিওর আমরা বলতে পারতেছি না। কিছু লোক বলতেছে যে মারা গেছে। টানা কুয়াশার কারণে এবার সময় মতো মুকুল আসেনি রাজশাহীর আমবাগানে। এতে শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিকরা। হতাশ না হয়ে বাগান মালিকদের নিয়মিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। এবছর শীতের শেষ ভাগে কখনো হালকা কখনো বা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমের জনপদ রাজশাহী। ফলে গেল বছর এ সময় আমবাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে সোনা রং ধারণ করলেও এবার চিত্র ভিন্ন। বাগান মালিকরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ গাছে এখনো মুকুলের দেখা নেই। তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যার কাজে ব্যস্ত তারা। এমন অবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত বাগান মালিকরা। গাছে দেখা যাচ্ছে কুয়াশার কারণে ক্ষতি হয়ে যাচ্ছে। লেটের মুকুল এখন কি হবে এটা বলা যাচ্ছে না, ওই জন্য স্প্রে করছি। যারা ফল গবেষণা ওরা আমাদের কাছে কেউ আসে না, বুদ্ধি পরামর্শ দেয় না, ওই জন্য আমরা কিছু বুঝতে পারি না। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে আমের মুকুল আসতে কিছুটা দেরি হলেও নিয়মিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। মুকুলটা বের হওয়ার পর এবং ফোটার আগে একটি স্প্রে দিতে হবে, এবং আমগুলো যখন মটরদানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। সুন্দরভাবে সমস্ত গাছ ভিজিয়ে যদি স্প্রে করা যায় তাহলে পোকা এবং রোগ এই দুটির থেকেই কৃষক ভাইরা পরিত্রাণ পাবেন। ফল গবেষণা কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী জেলার 16,583 হেক্টর জমির বাগানে 2,15,579 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার প্রবাসের খবর। মিয়ানমার ও ভারত থেকে আসা মাদক বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এ সংকট সমাধানে আঞ্চলিক সংলাপের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। জাতিসংঘ সদর দপ্তরে মাদক নিয়ে 2 দিনব্যাপী শুনানিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কিস্তুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয় বিশ্ব মাদক সমস্যা সংরক্ষণ এবং বিশ্ব উদ্যোগ শীর্ষক দুদিনব্যাপী শুনানি। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর যৌথ আয়োজনে এই শুনানিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 200 প্রতিনিধি অংশ নেন। মাদকের ক্রমবর্ধমান আগ্রাসন রুখতে করণীয় বিষয়ক এই সম্মেলনের সভাপতিত্ব করেন আইপিইউ প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। শুনানিতে বিশ্বব্যাপী মাদক সমস্যা মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মগেন্স লিকেটফ। শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নেয়া আইন, বিচার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মাদক সমস্যাকে টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে মাদক সমস্যা একটি প্রধান সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষিত যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের প্রস্তাব হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাদক সমস্যা দূর করতে এই প্যানেলের উচিত আঞ্চলিক একটি সংলাপের আয়োজন করা। এই অঞ্চলের সমস্যাগুলো বিশ্ব দরবারে তুলে ধরা উচিত। মাদক সমস্যা মোকাবিলায় জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সময় টেলিভিশনকে এক সাক্ষাৎকারে জানান আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে তো কোনো মাদক উৎপাদন হয় না, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদকটা বাংলাদেশে চলে আসে। সুতরাং বাংলাদেশের প্রস্তাবনা হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সংলাপ, আঞ্চলিক যোগাযোগ এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা যদি আমরা না করতে পারি তাহলে এই মাদকের যে সরবরাহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসছে সেটা আমরা বন্ধ করতে পারবো না। আজকে যেহেতু এই ধরনের একটা সুপারিশ এসছে আইপিও থেকে, এখন আমরা এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা চেষ্টা করব আঞ্চলিক পর্যায়ে সুনির্দিষ্টভাবে মাদকের ক্ষেত্রে কোনো সহযোগিতার একটা মঞ্চ দাঁড় করানো যায় কিনা। মাদকের কারণে প্রতি বছর কেবল 2 লাখ লোকের মৃত্যুই হয় না, এর উৎপাদন, পাচার ও ব্যবহার বহুমুখী সমস্যার ঘটক, এমনটাই মনে করেন শুনানিতে অংশ নেওয়া দেশের প্রতিনিধিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিচারকদের ব্যক্তিগত দ্বন্দ্ব সরকার ব্যবস্থায় টেনে আনা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। নিউ ইয়র্কে জাতিসংঘের এক অধিবেশনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্টদের স্বাক্ষর বিষয়ে সংসদে আইন পাশ করেই বর্তমান সরকার চলছে বলে উল্লেখ করেন তিনি। সুরঞ্জিত বলেন, বিচারপতি খায়রুল হকের রায় নিয়ে বিএনপি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। হাইকোর্ট রুল আছে, বুঝছো, অ্যাপার্ট ফ্রম দি কনস্টিটিউশন ছাড়াও সুপ্রিম কোর্ট রুল আছে, রুল অনুযায়ী এই জাজমেন্ট লেখা হচ্ছে। বিএনপি তো পাগলের মতো কথা বললে হবে না, এইটা জাজমেন্ট হইয়া, এটা সই হইয়া, এই চিফ জাস্টিস তো সই করছে, ওইটা আমরা পার্ট অফ দি কনস্টিটিউশন করিয়া সকলেই দেশ চলছে অন দি বেসিস অফ দিস কনস্টিটিউশন। এখন এই কথা বললে তো এটা কাজ হবে। জাতীয় পার্টি জোটে থাকলেও সরকার থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। নিউ ইয়র্কে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়ামের সিদ্ধান্তকেই চূড়ান্ত মেনে নিয়েছে দলটির সংসদীয় কমিটি। সরকারে যারা থাকবে, বিরোধী দলে যারা থাকবে তারা আলাদা, সেজন্যই জনগণ এটা মানতে চায় না। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, প্রেসিডিয়াম সর্বোচ্চ ফোরাম, নীতি নির্ধারণী সংস্থা, প্রেসিডিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে সমস্ত জেলা কমিটিগুলো হবে এবং আগামী যে সম্মেলন হবে, সম্মেলনটা অনেক জাঁকজমকপূর্ণ হবে। আমরা জাতীয় পার্টি এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। রাজধানীতে উদযাপিত হল কীর্তিমান চলচ্চিত্রকার সুভাষ দত্তের ৮৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সুভাষ দত্তকে নিয়ে লেখা স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়, উদ্বোধন করা হয় চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম। অনুষ্ঠানে সুভাষ দত্তকে নিয়ে স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জড়ো হন কিংবদন্তি চলচ্চিত্রকার সুভাষ দত্তের শতাধিক ভক্ত। উপলক্ষ সুভাষ দত্তের জন্মদিন উদযাপন।
এরপরেই উন্মোচন করা হয় তাকে নিয়ে লেখা গ্রন্থ। সুতরাং তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন এর মোড়ক। পাশাপাশি সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন সুভাষ দত্তকে। আমি এই ছবিটা দেখে সুভাষ দত্তদের মতো কিংবদন্তির অভাবেই চলচ্চিত্র শিল্পে আজ ভুতুরে অবস্থা বিরাজ করছে বলে স্মৃতিচারণ করেন তারই তৈরি অভিনেত্রী কবরী। সব সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সব মাল্টি স্টোরি অফিস আদালত হ্যান ত্যান মার্কেট সুপার মার্কেট হচ্ছে, কিন্তু আমাদের সিনেমা শিল্পটা দিন দিন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এটাই আজকে দত্তদার এত সুন্দর জন্মদিন মনে করতে গিয়ে দুঃখে ভারাক্রান্ত হচ্ছে। সুস্থ, সংযত ও গাম্ভীর্যপূর্ণ বাংলা চলচ্চিত্র সুভাষ দত্তের হাত ধরেই এসেছিল বলে মনে করেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। সুভাষ দত্তের সমস্ত কাজে একটি জিনিস লক্ষ্য করা নিশ্চয়ই যায়, সেটা হলো এই মননশীল মন এবং নান্দনিক বোধ। পরে প্রদর্শিত হয় সুভাষ দত্তের নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের নির্বাচিত অংশ, আর এর মধ্য দিয়েই দর্শক হৃদয়ে বেঁচে থাকবেন চলচ্চিত্রকার সুভাষ দত্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। আগামী ৩রা এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী ৩রা এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে তত্ত্বীয় পরীক্ষা, আর ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ১লা এপ্রিল শুক্রবার হওয়ায় ৩ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার এই সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়া পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি জানান, দেশটি ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যাওয়া ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবারও চালু করেছে, যে চুল্লিটি থেকে পারমাণবিক বোমা বানানোর মতো যথেষ্ট প্লুটোনিয়াম পাওয়া যাবে। সোমবার উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর একদিন পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ল্যাপার একথা বলেন। চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া মোট ৪টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে নতুন করে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। December 24th to January 11th, the Korea Institute at Johns Hopkins School of Advanced to monitor what's going on to conclude. অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়েছে ৩বারের চ্যাম্পিয়নরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৭ রান করে ভারত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ বল বাকি থাকতেই ১৭০ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ ওপেনার ঋষভ ও ঈশান কিষানকে হারায় ভারত। তবে ৯৬ রানের জুটি করে বিপর্যয় সামাল দেন আনমোলপ্রীত ও সরফরাজ। ৫৯ রান করে দলীয় ১২৩ রানে সরফরাজ সাজঘরে ফিরলেও একপাশ আগলে ব্যাট করে যান আনমোলপ্রীত। ব্যক্তিগত ৭২ রান তুলে আনমোল দলীয় ১৯৩ রানে প্যাভিলিয়নে ফিরলে আরমানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সুন্দর। শেষ পর্যন্ত সুন্দরের ৪৩ ও আরমানের ২৯ রানে ভর করে ২৬৭ রানের স্কোর পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৯১ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে হারায় তারা। মেন্ডিস ৩৯ ও শাম্মুর ৩৮ রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কোনো ব্যাটসম্যান। শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যর্থতায় ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৭২ রান করে ম্যাচ সেরা হয়েছেন আনমোল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চা দোকানদার বাবুল হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা। মিরপুর শাহালি থানার ৫ পুলিশকে বিভাগীয় শাস্তির সুপারিশ। মালয়েশিয়া ও কাতারের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানোর পরামর্শ বায়রার। পর্যবেক্ষকরা বলছেন, পদ্ধতি যাই হোক, উপযুক্ত মজুরি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। মিয়ানমার ও ভারত থেকে দেদারসে ঢুকছে মাদক, ধ্বংস হচ্ছে যুব সমাজ। জাতিসংঘের শুনানিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ। বঙ্গবন্ধু সেতুর ২ সংযোগ সড়ক যেন মৃত্যু ফাঁদ। ৫ বছরের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। পুলিশি নজরদারিতে নির্দিষ্ট বিরতিতে গাড়ি ছাড়ার সিদ্ধান্ত। এবং টানা কুয়াশায় এবার সময় মতো মুকুল আসেনি রাজশাহীর আমবাগানে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, নিয়মিত কীটনাশক দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। এই ছিল প্রবাসী সময়।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।